হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমি তোমাদের চ্যাপ্টার 2.4 অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ, তার সংজ্ঞা, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলে, তীব্র মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা হয়, হ্যাঁ, আর সোডিয়াম ক্লোরাইড আর জলের তড়িৎ বিশ্লেষণ, তাতে ক্যাথোড আর অ্যানোড বিক্রিয়া কি কি হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে সেই তড়িৎ বিশ্লেষণের বাকি অংশটা নিয়ে আলোচনা করে চ্যাপ্টারটা শেষ করব। সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। গত ক্লাসেই আমি বলেছিলাম যে এর ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার আছে। সেই ব্যবহারগুলোর মধ্যে প্রথম যে ব্যবহারটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন। ঠিক আছে, ধাতু নিষ্কাশন নিয়ে ডিটেলে তোমাদের উঁচু ক্লাসে আলোচনা আছে, এখানে খুব বেশি নেই, তাই জাস্ট পয়েন্ট একটু জেনে রাখবে। বিভিন্ন ধাতু না, তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু অর্থাৎ যারা পজিটিভ চার্জ দেয় অর্থাৎ ইলেকট্রন ছাড়ে যারা, তাদের মধ্যে কে কে হতে পারে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই সকল ধাতুগুলো নিষ্কাশন করতে কিন্তু এই পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। ওকে, ধাতু পরিশোধন, যে ধাতুগুলো আমরা নিষ্কাশন করলাম সেগুলোকে এবার বিশুদ্ধ না করলে ব্যবহার করা যায় না। কোনো ধাতু বা কোনো গ্যাস কিন্তু পুরোপুরি বিশুদ্ধ না করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। তাই ধাতু পরিশোধন করতে, যেমন কি কি ধাতু, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এই সমস্ত ধাতু পরিশোধন করতেও কিন্তু এই পদ্ধতিই প্রয়োগ করা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার রয়েছে এই তড়িৎ বিশ্লেষণের। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তড়িৎ লেপন, যেটা নিয়ে তোমাদের ডিটেলে এখানে আলোচনা করা হয়েছে। সেই তড়িৎ লেপনটা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, লেপন মানে প্রলেপ দেওয়া, কিসের মাধ্যমে? তড়িতের লেপন দিচ্ছি। ঠিক আছে, তড়িতের লেপন দেওয়া হচ্ছে কোন বস্তুর ওপর? নিশ্চয়ই সেই বস্তুটাকে রক্ষা করার জন্য। তাহলে লোহা, তামা প্রভৃতি ধাতু বা ধাতু সংকরের কোনো বস্তুর ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া আমরা তার উপরে প্রলেপ দিচ্ছি। কার? দেখো, কোনো মূল্যবান ধাতু যেমন গোল্ড, সিলভার, নিকেল, এইসবের প্রলেপ দেওয়া হচ্ছে। এই পদ্ধতিকেই কিন্তু তড়িৎ লেপন বলছে। ঠিক আছে, তাহলে একটা ধাতুর উপর একটা ধাতুর প্রলেপ দিচ্ছি। কেন দিচ্ছি? উদ্দেশ্য কি? তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? যে পদার্থগুলোকে জলবায়ুর প্রকোপ থেকে রক্ষা করার জন্য, লোহাকে আমরা কি মরিচের হাত থেকে রক্ষা করার জন্য, বাতাসের মধ্যস্থ জলীয় বাষ্পের সাথে যাতে বিক্রিয়া না করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া না করে, ঠিক আছে, আর পদার্থগুলো যাতে দেখতে সুন্দর হয়, তার স্থায়িত্ব বাড়ে, ঠিক আছে, প্রভৃতি কারণের জন্যই কিন্তু লোহা, তামা এদের ওপর কিন্তু এই সকল মূল্যবান ধাতুর প্রলেপ দেওয়া হচ্ছে। তাহলে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে অবশ্যই যে তাদের টেকসই যাতে হয় বেশি, হ্যাঁ, তাতে তাদের ঔজ্জ্বল্য যাতে থাকে, ঠিক আছে, তাদের স্থায়িত্ব বাড়ানো যায়, তার জন্য তড়িৎ লেপন করা হয়। তাহলে এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু খাতায় লিখবে। ঠিক আছে, আচ্ছা, পদ্ধতিটা তোমরা দেখে রাখবে। পদ্ধতিটা তোমাদের মনে থাকলে তবেই তোমরা করতে পারবে। সেটা কি? যে বস্তুর ওপর তড়িৎ লেপন করতে হবে, যার উপর আমরা প্রলেপ দেবো না, তাকে আমরা ভোল্টামিটারে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। ভোল্টামিটার আগের দিন পড়েছিলাম যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই সেটআপটা পুরোটাকেই ভোল্টামিটার বলা হয়েছিল। ওকে, আর যে ধাতুর প্রলেপ দেওয়া হবে, যা দিয়ে প্রলেপ দিচ্ছি, তাকে কিন্তু আমরা কিসে রাখবো? অ্যানোড রূপে ইউজ করব। ওকে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর অ্যানোডে যাকে নেবো তার কোনো লবণ ভোল্টামিটারে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহার করা হয়। যে পদার্থের প্রলেপ দেওয়া হবে সেই পদার্থের জলে দ্রাব্য লবণের দ্রবণ। ওকে, অর্থাৎ যে ধাতুর প্রলেপ দেওয়া হবে তার কোনো জলে দ্রাব্য লবণ, তাকেই কিন্তু আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নেব। ওকে, তাহলে যার উপর প্রলেপ দেবো তাকে ক্যাথোডে রাখবো। আমরা দেখেছিলাম আগের দিন যে ভোল্টামিটারে কি হয়, দুটো তড়িৎদ্বার থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড। ক্যাথোডটা নেগেটিভ, অ্যানোডটা পজিটিভ। তাহলে এখানে ক্যাথোড হিসেবে কাকে রাখবো? যার উপর প্রলেপ দিচ্ছি। যার দ্বারা প্রলেপ দিচ্ছি তাকে অ্যানোডে রাখবো। অ্যানোডে যাকে রেখেছি তার কোনো তড়িৎ বিশ্লেষ্য লবণ, মানে জলে গুলে যাবে যে লবণ, সেই লবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে, দ্রবণ হিসেবে ব্যবহার করব। ওকে, এটা আমি একটা ছকের আকারে দেখিয়েছি। এটা যদি মনে রাখো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে তোমরা। যে তোমাদের বিভিন্ন ছকগুলো রয়েছে সেগুলো কিন্তু উত্তর দিতে পারবে। অর্থাৎ 115 বা 117 পাতায় তোমাদের কিন্তু একটা ছক রয়েছে, সেই ছকটা ফিল আপ করতে পারবে যদি আমার এই ছকটা দেখে রাখো। সেখানে লিখেছি, দেখো, লেপনের জন্য কয়েকটা ধাতু আমি লিখেছি এখানে। হ্যাঁ, অর্থাৎ নিকেল, সিলভার, সোনা, ক্রোমিয়াম, কপার, জিঙ্ক, টিন, এগুলো দিয়ে আমরা কি লেপন দেবো। ব্যবহৃত ক্যাথোডে কাকে ইউজ করব? যেসব বস্তুতে প্রলেপ দেওয়া হবে সেই ক্যাথোডে থাকবে। যার উপর প্রলেপ দেবো সে ক্যাথোডে। তাহলে এই পুরো কলামটা কিন্তু একটাই লেখা, যে যেসব বস্তুতে প্রলেপ দেওয়া হবে। অ্যানোড হিসেবে কাকে নেব? যার দ্বারা প্রলেপ দিচ্ছি, যে ধাতু দ্বারা প্রলেপ দিচ্ছি তাকেই অ্যানোডে নেবো। নিকেল দিয়ে প্রলেপ দিচ্ছি, তাহলে নিকেলকে আমরা অ্যানোডে রাখবো। ওকে, সিলভার দিয়ে প্রলেপ দিচ্ছি, তাহলে সিলভারকে আমরা কিন্তু অ্যানোডে রাখবো। তাহলে যার দ্বারা প্রলেপ দিচ্ছি তাকে অ্যানোডে রাখবো। আর কি বললাম? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি নেবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে তাকেই নেবো যাকে অ্যানোডে রেখেছি তার কোনো দ্রাব্য লবণ। ঠিক আছে, লবণ তো এর অনেক হয়, কিন্তু যেটা জলে গুলে গিয়ে আয়ন দেবে, অর্থাৎ আয়নিত কারেন্টকে নিয়ে যাবে, তাই তো, তড়িৎ পরিবহন করে নিয়ে যাবে, তাহলে তার জলে দ্রাব্য লবণকেই নেব। যেমন নিকেলের ক্ষেত্রে নিকেল সালফেট নেবো, যেটা NiSO4।
সে কি আয়নে ভাঙে? নিকেল 2+ আর SO4 2-। তাহলে ক্যাথোডে কে যাবে গো? ক্যাথোডটা কি নেগেটিভ, সেখানে প্লাসটা যাবে, তাহলে নিকেল 2+ সে ক্যাথোডে যাবে, কি করবে? দুটো ইলেকট্রন নেবে, দিয়ে কি হবে? নিস্তরিত হয়ে নিকেল হয়ে জমা হবে। তাহলে নিকেল কিন্তু আমরা পাচ্ছি ক্যাথোডে। ওকে, তাহলে নিকেলের প্রলেপ করছে, তাহলে বিশুদ্ধ নিকেল কিন্তু আমরা ক্যাথোডে পাচ্ছি। ঠিক আছে, এই পদ্ধতিতে। আবার একইভাবে সিলভারকে আমরা দিয়ে প্রলেপ দিচ্ছি, তাহলে অ্যানোডে সিলভার লাগবো। ক্যাথোডে কাকে রাখবো? যার উপর প্রলেপ দিচ্ছি, ধরো লোহার উপর দিচ্ছি, তাহলে লোহাকে ক্যাথোডে রাখছি। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, ভেরি ইম্পর্টেন্ট, এইটা এর সঙ্গে হচ্ছে KAgCN2। এটা আমরা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে নেবো। এটা কি আয়নে ভাঙে? Ag+ আয়নে ভাঙে, তাহলে Ag একটা প্লাস দেয়, সে কি করবে? ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে Ag হয়ে জমা হবে, তাহলে সিলভার পদক্ষেপ পাচ্ছি। ওকে, সোনা কি হবে? সোনা হচ্ছে আমরা অ্যানোড হিসেবে নেব পটাশিয়াম অরোসায়ানাইড, এটা আর্জেন্টো, এটা অরোসায়ানাইড। তাহলে একই রকম দেখো সংকেতটা, শুধু Ag জায়গায় AU হয়েছে, KAuCN2। AU এখানে +1 অবস্থায় আছে, তাহলে +1, সে কি করবে? একটা ইলেকট্রন নিয়ে শূন্য পদক্ষেপ পড়বে ক্যাথোডে। ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়াম ব্যবহৃত হবে অ্যানোডে। ক্রোমিক সালফেট Cr2SO4 এ কি আয়নে ভাঙে? ক্রোমিক সালফেট কি আয়নে ভাঙে? ক্রোমিক সালফেট যদি আমরা এখানে দেখাই Cr2SO4 তাহলে কি আয়নে ভাঙে? সে হচ্ছে 2Cr3+ আর 3SO4 2-। তাহলে কি হবে? Cr3+। সেই Cr3+ দেখো ক্যাথোডে যাচ্ছে, তিনটে ইলেকট্রন নিয়ে ক্রোমিয়াম হয়ে জমা হচ্ছে। কপার, সে অ্যানোডে আছে, কপার সালফেট যে জলে দ্রাব্য লবণ, Cu2+ এখানে, আর SO4 2-। তাহলে Cu2+ কি দুটো ইলেকট্রন নিয়ে কপারের পদক্ষেপ ফেলবে। জিঙ্কের যে জিঙ্ক ক্লোরাইড দ্রাব্য লবণ, Zn2+ আর 2Cl- এ ভাঙে, তাহলে Zn2+ দুটো ইলেকট্রন নিয়ে জিঙ্কের পদক্ষেপ ফেলবে ক্যাথোডে, মানে জিঙ্ক পাবো, বিশুদ্ধ জিঙ্ক। টিন, তাহলে টিনের কি হয়? স্ট্যানাস ক্লোরাইড SnCl2, সেও কি আয়নে ভাঙবে? Sn2+ আর 2Cl-। তাহলে সে কি হবে? Sn2+ ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন নিয়ে টিনের পদক্ষেপ ফেলবে। তাহলে আমরা শুধু ক্যাথোডে বিক্রিয়া দেখছি, তাই শুধু ক্যাটায়নটাই যাবে ক্যাথোডে, কেন? ইলেকট্রন সেখান থেকে নিয়ে নিউট্রাল হবে, আর ধাতুটা আমরা পাবো। অ্যানোডে কি হচ্ছে সেটা দেখার দরকার নেই, কারণ আমরা এখানে শুধু ধাতুটাকে পাওয়ার জন্য, বিশুদ্ধ ধাতু পাওয়ার জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করছি। তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই করে তোমাদের কিন্তু যে 117 পাতার যে ছকটা আছে, অর্থাৎ সেই দেখবে লোহার পাইপ, হ্যাঁ, কোন ধাতুর প্রলেপ দিতে হবে? জিঙ্কের প্রলেপ দিচ্ছি লোহার পাইপের ওপর, তাহলে ক্যাথোডে কাকে রাখবো, অ্যানোডে কাকে রাখবো, এটা তোমরা কিন্তু লিখে নিতে পারবে। ঠিক আছে, আমি একেবারে ক্যাথোড বিক্রিয়াটা পর্যন্ত দেখিয়ে দিয়েছি। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু পারবে, তোমরা করে রাখবে, আমাকে দেখাবে স্কুল খুললে, তোমরা এটা আমাকে করে দেখাবে। আর 115 পাতায় ছিল দেখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দিয়ে দিয়েছিল, তাহলে সেখান থেকে কোন ধাতু পেতে পারি? ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া দিয়ে দিয়েছিল, তাই তো? যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড ভাঙলে কি আয়ন পাই? ক্যালসিয়াম ক্লোরাইড যদি এখানে দেখাই, ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক একইভাবে কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডও হবে। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড ভাঙলে কি আয়ন পাই? Ca2+ আর 2Cl-। তাহলে সেই Ca2+ কি করবে? সে ক্যাথোডে যাবে, ক্যাথোডে গিয়ে কি করবে? ঠিক কোনটার মতো, যে কোনো 2+ নাও, ধরো কপার 2+ এর মতো, ক্যাথোডে গিয়ে কি করবে? দুটো ইলেকট্রন নিয়ে সে ক্যালসিয়াম হয়ে জমা হবে। আর অ্যানোডে কে যাবে? Cl-। অ্যানোডে গিয়ে কি হবে গো? তোমাদের আগের দিন সোডিয়াম ক্লোরাইড দেখেছিলাম না, তার যে অ্যানোড বিক্রিয়াটা, অর্থাৎ Cl- অ্যানোডে গিয়ে কি করবে? একটা ইলেকট্রন ছাড়বে, দিয়ে Cl পরমাণু হবে। এবার পরমাণু অবস্থা স্থায়ী না, সে কি করবে? আর একটা ক্লোরিন পরমাণুকে নিয়ে ক্লোরিন গ্যাস পাওয়া যাবে কোথায়? অ্যানোডে। ওকে, তাহলে ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া চেয়েছে তোমাদের 115 পাতায়, সেটাও কিন্তু তোমরা করে দেখাতে পারবে। ক্যাথোড বিক্রিয়াটা আমি এখানে দেখিয়েছি যেমন, সেরকম করবে। আর অ্যানোড বিক্রিয়াটা সোডিয়াম ক্লোরাইড আগের দিন দেখেছিলাম, তার অ্যানোড বিক্রিয়াটা যেমন হবে সেরকম ভাবে করে তোমরা এই ছকটা পূরণ করবে। ঠিক আছে, তাহলে এই আপাতত ছিল যে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ, তার মধ্যে যে তড়িৎ লেপন কাকে বলে। তড়িৎ লেপন খুবই গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার আছে। আমরা কিন্তু আগেকার দিনে কি হতো? আগেকার দিনে কি মাটির ওপর দেখতে যে গোবরের প্রলেপ দেওয়া হয়, হ্যাঁ, আগে দেওয়া হতো। তার কারণ কি? যাতে মাটিটা ক্ষয়ে চলে না যায়, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তাতে মাটিটা ধুয়ে চলে গেল না, কারণ গোবরের প্রলেপটা থাকার ফলে কি হচ্ছে? সেটা একটা প্রোটেকশন। বা আমরা কি জানলা দরজায় কি হয়? রং করা হয়, তার কারণ কি? যাতে সেটা জলবায়ু এবং বাতাস, অক্সিজেনের সংস্পর্শে না আসে, সহজে জং না পড়ে, হ্যাঁ, মরিচা না পড়ে, সেই জন্য। তাহলে এই লেপনটা তড়িতের মাধ্যমে যদি ঘটে, তাকে তড়িৎ লেপন বলছে। তাহলে খুব গুরুত্বপূর্ণ, আশা করি বুঝেছো তোমরা। এটা ছবি আমি পাঠাচ্ছি, লিখে নিও। তাহলে এই চ্যাপ্টারটাও আমাদের কিন্তু শেষ হলো। ঠিক আছে, স্কুল খুললে আমি এর পরবর্তী অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।